Hello everyone, this is Jack Pritham Saran. So welcome back to another video. তো আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা আজকে ফ্রন্ট এন্ড ডেভেলপার রোড ম্যাপ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ফ্রন্ট এন্ড নিয়ে আলোচনা করব। তো এটা রোড ম্যাপটা কিরকম হবে, সো আজকে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আমি বলে রাখি যে বর্তমানে এখন যে সাল চলতেছে, আমার রানিং যে সাল চলছে 2025, এই সালে এসে আপনার ফ্রন্ট এন্ড রোড ম্যাপ যেটা আমাদের পুরাতনগুলো রয়েছে ওইভাবে এগুলো আসলে জিনিসটা একটু ব্যাকডেটেড থেকে যাবে। আমাদের এখন এক্সটার্নাল কিছু শিখতে হবে, কারণ বর্তমানে এআই ইউনিভার্সে আমরা এআই জগতে প্রবেশ করেছি। আমরা দেখতে পাচ্ছি চারিপাশে এআই এর সমস্ত কিছু আমাদের ইন্টিগ্রেটেড হয়ে যাচ্ছে সমস্ত কিছুতে, যেমন আমাদের কম্পিউটারের থেকে শুরু করে আমাদের অ্যাপ্লিকেশনে এভরিথিং আমরা এআইতে কনভার্ট হয়ে যাচ্ছি। সো এই যুগে এসে আমি মনে করি যে আমাকে যদি বলা হয় যে রোড ম্যাপটা কীরকম হওয়া উচিত, আমি হয়তো এরকমই সবাইকে রোড ম্যাপটা দেব। এবং হয়তো এই রোড ম্যাপে সবাই আমার সাথে একমত নাও হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি মনে করি যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের রোড ম্যাপটা এখন এরকম হওয়া উচিত এখনকার জেনারেশনরা যেন নেক্সটের যেই চ্যালেঞ্জ আসতেছে সামনে সেটাকে যেন তারা কোপ আপ করতে পারে। সো আমরা আর কোনো কথা না বাড়াই, আমরা শুরু করি। তো ফ্রন্ট এন্ডের ফার্স্টে আমরা যেটা মনে করি যে আমাদের যে মাস্টার ফাউন্ডেশনটা হওয়া উচিত সেটা তিনটা থাকবে এবং এটা সারা জীবনই থাকবে, এটা আমি মনে করি। অর্থাৎ আপনার ওয়েব বেসড কিছুতে আসতে গেলে আপনাকে ফার্স্টে এইচটিএমএল এর জানতেই হবে, এইচটিএমএল সিএসএস জানতে হবে এবং জাভাস্ক্রিপ্ট জানতে হবে। তো আমাকে ওয়েব বেসডে আসতে হলে ওয়েব বেস আমাদের অ্যাপ্লিকেশনে ডেভেলপমেন্টের তিনটা অংশ আছে। সেটা হচ্ছে একটা এইচটিএমএল, সেটা হলো এইচটিএমএল, সেকেন্ড হচ্ছে আমার সিএসএস এবং থার্ড হচ্ছে জেএস মানে জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট। তো ফাউন্ডেশন অবশ্যই দরকার এবং এই তিনটার ফাউন্ডেশন এমন স্ট্রং হতে হবে যেন আপনি খুবই ইজিলি যে কোনো কিছু আপনি এই কোডে রূপান্তরিত করতে পারেন। তো এইচটিএমএল এর বেসিক্স তো জানতেই হবে মাস্ট, আপনার সিমেন্টিক ট্যাগস জানতে হবে, আপনাকে জানতে হবে আরও অনেক কিছু, আরও অনেক ট্যাগস অ্যাট্রিবিউটস আছে। তো এইচটিএমএল এর এই সমস্ত বিষয় জানবেন। নেক্সট আছে সিএসএস। তো সিএসএস এর নর্মাল যে ক্লাস বা আইডি দিয়ে আমরা কাজ করে থাকি সেগুলো অবশ্যই করতে হবে। তার সাথে আপনাকে গ্রিড, ফ্লেক্স বক্স, অ্যানিমেশন, ঠিক আছে, এগুলাতে মাস্টার্স হতে হবে। তো ফার্স্ট অফ অল এখানে আমি বলি যে আমার হচ্ছে আমরা এইচটিএমএল তো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করব। নেক্সট হচ্ছে আমাকে বেস্টভাবে দেখতে হবে গ্রিড, ফ্লেক্স বক্সটা, যেন আমি আমি এই সব বিষয়ে কমফোর্টেবল থাকি, কারণ গ্রিড, ফ্লেক্স বক্সটা এইচটিএমএল সিএসএস এর মেইন জিনিস, যেটা হচ্ছে আপনার প্রতিটা অ্যাপ্লিকেশনের এই গ্রিড আর ফ্লেক্স বক্সের কিন্তু কনসেপ্ট থাকবে। সো এই দুইটা বিষয়ে আপনাকে খুবই ভালো হতে হবে। বাকি সমস্ত বিষয় আছে, যেমন আরও আছে রেসপন্সিভ ডিজাইন। ঠিক আছে, সো রেসপন্সিভ ডিজাইন আছে। সো রেসপন্সিভ ডিজাইনটা বেস্ট হতে হবে। আপনি রেসপন্সিভ ডিজাইন, মোবাইল রেসপন্স থাকতে হবে, কারণ এখনকার ওয়েব বেস অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র আমাদের পিসিতে চলে না, আমরা বেশিরভাগ ক্ষেত্রে মোবাইলে ইউজ করে থাকি। সো মোবাইলে কীভাবে দেখাতে হবে সে সমস্ত বিষয় আমাদের ধারণা থাকবে, যেন ওই স্ক্রিন সাইজে আমাদের সাইটটা সুন্দর মতো শো হতে পারে। তো এইভাবে আমরা যেন ওইটাকে ডেভেলপ করতে পারি। নেক্সট হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে আমার বলার কিছু নেই, আমার এটা নিয়ে অনেক ভিডিও আছে এবং আপনি অনেক ভিডিও দেখবেন। রোড ম্যাপে জাভাস্ক্রিপ্টে আমি বলবো আপনি যতটা পারেন জাভাস্ক্রিপ্ট নিয়ে স্টাডি করেন, কারণ এই জাভাস্ক্রিপ্ট আপনি যত স্টাডি করবেন ততটা আপনি হচ্ছে ফ্লুয়েন্ট হবেন এই জাভাস্ক্রিপ্টের উপর কাজ করার, কারণ আপনার পুরাটাই জাভাস্ক্রিপ্টের উপরে যাবে। ঠিক আছে, এই জার্নিটা আপনার জাভাস্ক্রিপ্টের উপর দিয়ে যাবে এবং জাভাস্ক্রিপ্টের পরে হয়তো টাইপস্ক্রিপ্ট আসতে পারে। সো টাইপস্ক্রিপ্টটা জাভাস্ক্রিপ্টের উপর দিয়ে যাবে। ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্ট আপনি না পারলে টাইপস্ক্রিপ্ট আপনি অনেক কিছুই বুঝবেন না। সো জাভাস্ক্রিপ্ট আপনাকে মাস্ট জানতে হবে। তো জাভাস্ক্রিপ্টের অনেক কনসেপ্ট আছে, আপনি জাভাস্ক্রিপ্টের রোড ম্যাপই পাবেন আলাদাভাবে। আমি এটা ফ্রন্ট এন্ডের রোড ম্যাপ দিচ্ছি, আমি কিন্তু বলবো জাভাস্ক্রিপ্টে আলাদাভাবে রোড ম্যাপ আছে। সো সেগুলো আপনি ফলো করবেন। তো জাভাস্ক্রিপ্টের মধ্যে আপনি কি জানতে পারেন সেটা হচ্ছে অ্যারো ফাংশনস, ডিস্ট্রাকচারিং, তারপরে মডিউলস আছে, প্রমিসেস, অ্যাসিঙ্ক অ্যাওয়েট আছে। এগুলো নিয়ে আপনাকে অবশ্যই স্টাডি করতে হবে, এগুলো ভালো লেভেলে নলেজ রাখতে হবে আপনাকে।
মাস্টার মাস্টার হতে হলে, ঠিক আছে। তো মাস্টার ফাউন্ডেশন আমার এই তিনটা মাস্ট 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 ভালো লেভেলে আসতে হবে। নেক্সট আসি আমি, আমার নেক্সট আসে আমার কোর ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট স্কিল। আমার কোর ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট স্কিলের মধ্যে আমার ফার্স্টে জানতে হবে ভার্সন কন্ট্রোলিং, ঠিক আছে। ভার্সন কন্ট্রোল এটা মাস্ট জানতে হবে। ভার্সন কন্ট্রোল জিনিসটা কি, এটা অবশ্যই আপনি সার্চ দিয়ে দেখবেন। আজকে আমি অনেক কিছু টপিক বলবো যেটা আপনি নিজে থেকে সার্চ করে বের করে শিখে নেবেন। কারণ আপনি যদি নিজে সার্চ না করে বের করে যদি না শিখার সেই মেন্টালিটি না থাকেন, তাহলে আপনি এই এই ক্যারিয়ার পাতে এই জায়গায় এসে আপনি অনেক কিছু ধরা খাবেন। কারণ আপনাকে নিজের স্বেচ্ছায় আপনাকে নিজের থেকে এগুলা থাকতে হবে যে আপনি গুগল করে অনেক কিছু ইনফরমেশন বের করে শিখে নেবেন, ঠিক আছে। তো ভার্সন কন্ট্রোলিং আমি জাস্ট একটা উদাহরণ দিই, স্মল উদাহরণ, যে ভার্সন কন্ট্রোলিংয়ের মেইন জিনিস হচ্ছে গিট। এই গিট নিয়ে আপনি ভার্সন কন্ট্রোলিং কীভাবে করবেন, সেটা গিট হাবে রাখবেন কি গিট ল্যাবে রাখবেন নাকি বিট বাকেটে রাখবেন, সেটা আপনার বিষয়। বাট আপনি ভার্সন কন্ট্রোলিং গিটের আপনার বেসিক যেই কমান্ডসগুলো আছে সেগুলো অবশ্যই আপনি আয়ত্ত করবেন। নেক্সটে আছে আপনার সিএসএস ফ্রেমওয়ার্কস। এটা হচ্ছে সিএসএস ফ্রেমওয়ার্কস, হ্যাঁ। তো সিএসএস ফ্রেমওয়ার্কসের মধ্যে আপনার অনেক ফ্রেমওয়ার্ক আছে, যেমন হচ্ছে টেলউইন্ড আছে, আরও অনেক আছে, বুটস্ট্র্যাপ আছে। সো এখনকার দিনে কি চলতেছে এটা নিয়ে আপনি হচ্ছে বেশি চিন্তা করবেন না। আমি বলবো সিএসএস ফ্রেমওয়ার্ক যখন আপনি নিয়ে আলোচনা করছি, এই সময় হয়তো আমি বললাম যে এটা নিয়ে পড়াশোনা করেন, বাট আপনি এটা হয়তো 2-3 বছর পর যদি দেখেন, তাহলে হয়তো ওই ফ্রেমওয়ার্কটা হয়তো ওর থেকে বেটার কোনো অপশন এসেছে। সো আমি এখন বলবো না যে আপনি এটা নিয়ে স্টাডি করেন, বাট আমি হয়তো বলতে পারি যে টেলউইন্ড সিএসএস এখন ভালো চলছে, বুটস্ট্র্যাপ আছে, আরও অনেক ফ্রেমওয়ার্ক আছে। সো আমি বলবো আপনি একটা টার্গেট করেন এবং সেটাতে ভালো হবার চেষ্টা করেন, সেটা আপনি কোর ফান্ডামেন্টাল নলেজগুলো নেওয়ার চেষ্টা করেন, ওইটাতে আরও অনেক কিছু প্রজেক্ট আপনি বিল্ড আপ করেন। দেন আপনি যদি একটা বিষয়ে একটা ফ্রেমওয়ার্কে আপনি যদি বেস্ট আপনি কমফোর্টেবল ফিল করেন, আপনার যদি সমস্ত কিছু ফান্ডামেন্টাল টপিকস নলেজ থাকে, তাহলে আপনি যে কোনো ফ্রেমওয়ার্কে আপনি সুইচ করতে পারবেন। এবং তারপরে আসে আমার জাভাস্ক্রিপ্টে। আমি যেহেতু জাভাস্ক্রিপ্ট বলেছি, যে জাভাস্ক্রিপ্টের আমার হচ্ছে ভালো নলেজ থাকতে হবে। তো জাভাস্ক্রিপ্টের নলেজ থাকার পরে আমরা ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়েও কাজ করতে পারি, কিন্তু ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের কাজ করার ক্ষেত্রে অনেক সময় আমরা অনেক কিছু ফেস করতে পারি, কারণ আমাদের কোড বেস অনেক বড় হয়ে যেতে পারে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্কগুলো ইউজ করে থাকি। তো ফ্রেমওয়ার্কের মধ্যে অনেক পপুলার ফ্রেমওয়ার্ক আছে, রিয়াক্ট জেএস আছে, ঠিক আছে। রিয়াক্ট জেএস আসলে ফ্রেমওয়ার্কের মধ্যে পড়ে না, এটাকে বলা হয় লাইব্রেরি। বাট তারপরেও এখনকার জেনারেশনে যদি আপনি বলেন রিয়াক্ট জেএসটা কি, সবাই বলবে ফ্রেমওয়ার্কই, বাট আসলে এটা লাইব্রেরি, ঠিক আছে। নেক্সট জেএস হচ্ছে ফ্রেমওয়ার্ক, এবং অ্যাঙ্গুলার আছে, ভিউ জেএস আছে। তো আপনি নিজে এটা গুগল করে দেখবেন যে কোন ফ্রেমওয়ার্কটা এখন চলতেছে, ট্রেন্ডিংয়ে যাচ্ছে, সেটা অনুযায়ী চলবে। তো রিয়াক্ট জেএসটা এখন সবচেয়ে বেশি ডমিনেট করে। তবে রিয়াক্ট জেএস আপনি খুব বিগিনারদের জন্য বলবো, রিয়াক্ট জেএস খুবই বেস্ট, আপনি খুব ইজিলি শিখতে পারবেন। তারপর রিয়াক্ট জেএসের পরে আপনি নেক্সট জেএসটা শিখে নিতে পারবেন, এবং নেক্সট জেএসে ভালো লেভেল নলেজ থাকতে হবে, কারণ নেক্সট জেএসে কিছু কিছু কনসেপ্ট আছে যেটা রিয়াক্টের থেকে বেটার, যেমন এসএসআর সাপোর্ট করে, সেটা সার্ভার সাইড রেন্ডারিং। তারপরে আরও আপনি হচ্ছে পুরো ফুল স্ট্যাকের কাজ, আপনি সার্ভার সাইডের কাজও আপনি এই নেক্সট জেএসের মাধ্যমে করতে পারবেন। আরেকটা আছে অ্যাঙ্গুলার, এবং এটা হচ্ছে এন্টারপ্রাইজ লেভেলের জন্য এটা খুবই জনপ্রিয়। তো যদি আপনার মনে হয় যে অ্যাঙ্গুলার আপনার, আমি এটা সবসময় বলি না যে সব কিছু শিখতে হবে, আপনি অবশ্যই একটাতে মাস্টার হবেন। এবং যদি আপনার যে কোম্পানিতে কাজ করবেন বা আপনার নিজের পার্সোনাল প্রিফারেন্সে যদি মনে হয় যে আপনার প্রজেক্টে অ্যাঙ্গুলার ইউজ করলে বেটার পারফরমেন্স, বেটার কিছু আসতে পারে, রেজাল্ট আসতে পারে, দেন অবশ্যই আপনি অ্যাঙ্গুলার ইউজ করবেন এবং সেটা শিখে নিতে পারবেন। সো অ্যাঙ্গুলারটাও ইন্টারফেস লেভেলে, এবং সেটা গুগলের তৈরি ইন্টারফেস লেভেলে, এটা খুবই ভালো পপুলার। এবং ভিউজেস আছে, এটাও আপনি শিখতে পারেন। সো এটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি এখন কোনটা ইউজ করবেন, কোনটাতে ফোকাস করে আপনি সেটার প্রতি মাস্টার হবেন। তো এই তো, দ্যাটস আপ টু ইউ। নেক্সট হচ্ছে আসে আমার স্টেট ম্যানেজমেন্ট, ঠিক আছে। স্টেট ম্যানেজমেন্টে আপনি এখন সেটা কোনটা ইউজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে। তো আপনি যদি রিয়াক্ট ইউজ করেন, সেখানে রিডাক্স টুল কিট আছে, জাস্ট স্ট্যান্ড আছে, তারপর রিয়াক্টেরই নিজস্ব আছে কনটেক্সট এপিআই, তো সেগুলো ইউজ করতে পারেন। তারপরে আপনি যদি অ্যাঙ্গুলারে যান, তাহলে এনজিআরএক্স আছে, সেটা স্টেট ম্যানেজমেন্ট, আরও আছে হয়তো, আপনি এগুলো সার্চ করে দেখবেন এবং এগুলাতে মাস্টার। কারণ আপনার একটা প্রোডাকশন লেভেলে অ্যাপ্লিকেশন যখন বিরাট বড় লেভেলে চলে যাবে, তখন আপনার সেই স্টেটগুলো ম্যানেজ করতে আপনি যদি স্টেট ম্যানেজমেন্ট না জানেন, ঠিক আছে, তাহলে আপনি ওই যে
প্রপ ডিলিং ট্রিলিং এর মধ্যে পড়ে যাবেন। আপনার প্রপস খালি পাস করতে করতে আপনি এক সময় দেখবেন কি আপনি আর মেনটেন করতে পারতেছেন না, আপনার পুরা হিজিবিজি হয়ে গেছে আপনার অ্যাপ্লিকেশন আপনি প্রপ ডিলিং করতে করতে। তো এই সমস্ত সলিউশন একটাই স্টেট ম্যানেজমেন্ট, এবং এখানে আপনার রিডাক্স টুল কিট আছে। আমি বলবো যে রিডাক্স টুল কিট আপনি এক্সপ্লোর করে দেখতে পারেন, এবং রিডাক্স টুল কিট পারলে আপনি হচ্ছে অন্য কিছু বুঝে যাবেন, কারণ এটা এত কোর একটা কনসেপ্ট আছে এর মধ্যে, এটা কিভাবে একটা কাজ করে সুন্দর ডকুমেন্টেশন দেওয়া আছে রিডাক্স টুল কিটে। তো ওটা আপনি পারলে আপনার কন্টেক্সট এপিআই খুব পানির মতো সোজা, আপনি কন্টেক্সট এপিআই যদি ইউজ করতে চান আপনি ইজিলি ইউজ করতে পারবেন। নেক্সট হচ্ছে আপনার অ্যাঙ্গুলার এনজিআরএক্স। যদি কারো রিডাক্স টুল কিট রিডাক্স নিয়ে আলোচনা মানে রিডাক্স নিয়ে যদি তার ধারণা থাকে, তাহলে তার কাছে এনজিআরএক্স কিছুই না, তার কাছে এনজিআরএক্স এর সেম কনসেপ্ট, জাস্ট খালি সিনট্যাক্সের ব্যাপার স্যাপার থাকতে পারে, বাট এনজিআরএক্স ইজ এস সেম এস রিডাক্স টুল কিট, ঠিক আছে। তো এর কনসেপ্ট অ্যাকশন রিডিউসার এগুলাই থাকে। তো এগুলো নিয়ে আপনি অবশ্যই স্টাডি করবেন, এইগুলা নিয়ে প্র্যাকটিস করার পরে আপনি অবশ্যই এগুলা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন একটা প্রজেক্টের ভিতরে। এইবার আসে এআই পাওয়ার ফ্রন্ট এন্ড টুলস। আমরা এআই পাওয়ার ফ্রন্ট এন্ড টুলস কী কী ইউজ করতে পারি? যেমন এআই পাওয়ার আমাদের হচ্ছে এআই কোডিং, এআই এর হচ্ছে কোডিং অ্যাসিস্ট্যান্ট আছে, সেটার মধ্যে কী কী আছে জানেন? আছে হচ্ছে গিটহাব কোপাইলট। তো গিটহাব কোপাইলট এখন অনেক ভালো চলতেছে। তারপরে আছে হচ্ছে কোডিয়াম, কোডিয়াম আছে এই কোডিয়াম, তারপরে গিটহাব কোপাইলট তো বললাম। আরও আছে আপনার চ্যাট জিপিটি আপনি ইউজ করতে পারেন, সেটা ভিএস কোডে চ্যাট জিপিটি ফর ভিএস কোড এরকম আছে। সো এই সমস্ত এক্সটেনশনগুলা বা অ্যাসিস্ট্যান্টগুলা এআই কোডিং অ্যাসিস্ট্যান্টগুলা ইউজ করার আপনি ইউজ করবেন, কারণ আমি মনে করি যে এখনকার জেনারেশনে যদি আপনি এগুলা বাদে ইউজ করেন তাহলে আপনি অনেক পিছিয়ে যাবেন। সো এগুলো ইউজ করবেন, বাট আমি একটা জিনিস একটা নোট করে বলতে চাই যে আপনি যদি বিগিন লেভেলের হয়ে থাকেন তাহলে এই টুলসগুলা ফার্স্ট টাইম ইউজ করবেন না। আপনার ফান্ডামেন্টাল নলেজ গ্রো এর জন্য আপনি এগুলা বাদে নিজে নিজে কোড প্র্যাকটিস করার চেষ্টা করবেন। দেন আপনি একটা লেভেলে যখন চলে আসবেন তখন আপনি এই সমস্ত অ্যাসিস্ট্যান্টগুলো ইউজ করবেন, কারণ এটা আপনার প্রোডাক্টিভিটি স্পিড আপনার বৃদ্ধি করে। আপনি একটা কোড যেটা বারবার টাইপ করতে হয় সেটা হয়তো আপনাকে সাজেশনে দিয়ে তাড়াতাড়ি করে টাইপ করে দিচ্ছে। সো এটা আপনার টাইম অবশ্যই সেভ করবে এবং আপনার প্রোডাক্টিভিটি অনেক বৃদ্ধি করে। তো এই তো গিটহাব কোপাইলট, কোডিয়াম, চ্যাট জিপিটি আরও অনেক আছে, এটা অনেক মার্কেটে অনেকগুলো বের হয়েছে। ট্যাব 9 মেবি আছে একটা, ট্যাব 9। সো এটাও ইউজ করতে পারেন। সো আপনি নিজে এক্সপ্লোর করবেন এবং আপনি দেখবেন যে আপনার জন্য কোনটা পারফেক্ট, সেটা আপনি নিজেরটাতে ইউজ করবেন। নেক্সট আসে হচ্ছে এআই ডিজাইন টুলস। এআই ডিজাইন টুলসের মধ্যে কি থাকে? এআই ডিজাইন টুলসের মধ্যে থাকে ফিগমা এআই, সেটা আপনি ফিগমা এআই ইউজ করতে পারেন। আপনি ইউআই যদি রিলেটেড কাজ করে থাকেন তাহলে ফিগমা এআইতে আপনি ইউআই জেনারেট করতে পারবেন এবং আপনি খুব কুইকলি লেআউটগুলো বিল্ড করে নিতে পারবেন। সো এআই টেস্টিং টুল আছে। এরপর আপনি এআই টেস্টিং টুলের একটু ধারণা রাখবেন, সেটা হচ্ছে কী কী থাকতে পারে। সের মধ্যে হচ্ছে সাইপ্রেস আছে, তারপরে টেস্ট জিপিটি আছে একটা। তো অটোমেট টেস্টিংয়ের জন্য, এটা অটোমেট টেস্টিংয়ের জন্য আপনি সাইপ্রেস, টেস্ট জিপিটি এগুলো করতে পারেন। এগুলোর ধারণা রাখবেন, বেসিক ধারণা রাখার চেষ্টা করবেন, কারণ এখনকার জেনারেশন আপনার টেস্টিং জিনিসটা অবশ্যই কাজে আসবে। এবং আপনার অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার আপনার এই সমস্ত স্কিল, এই সমস্ত নলেজ, একটু বেসিক কনসেপ্ট আপনার অবশ্যই জানা থাকা প্রয়োজন। সো এআই এপিআইস আছে। এআই এপিআইসটা আমি মনে করি আমি রিসেন্ট ডেসে অনেক প্রজেক্টে ইউজ করেছি, ইন্টিগ্রেট করি এবং এটা ইউজ করার চেষ্টা করি। যেমন আপনার আছে হচ্ছে খুবই পপুলার হাগিং ফেস। এখানে আপনার অনেক প্রি ট্রেন মডেল পাবেন। এগুলো আপনি এআই এপিআইসগুলো তারা প্রোভাইড করে থাকে, এগুলো আপনার নিজের অ্যাপে আপনি ইউজ করতে পারেন। ইমেজ ক্লাসিফিকেশন থেকে শুরু করে আপনার টেস্ট ক্লাসিফিকেশন বা আরও অনেক যেগুলো আছে, ইমেজ ক্লাসিফিকেশন আরও অনেক লেভেলের তারা মডেলগুলো দিয়ে থাকে, তারা এপিআই প্রোভাইড করে থাকে, আপনি সেগুলো ইউজ করতে পারেন। আপনি হচ্ছে আরেকটা আছে ওপেন এআইতেও আপনি করতে পারেন। ওপেন এআই এগুলো আপনি অবশ্যই এক্সপ্লোর করে দেখবেন। তাদের অনেক এপিআই হয়তো তাদেরকে পেমেন্ট দিতে হয়, তাদেরকে কস্ট দিতে হয়। অনেক এপিআই তারা ফ্রিতে তারা প্রোভাইড করে থাকে। তো আপনি এটাতে কি করতে পারেন? আপনি চ্যাটবট ইন্টিগ্রেট করতে পারবেন, এআই কন্টেন্ট জেনারেশন করতে পারবেন, আর আরও অনেক, যেমন আমাদের আমরা অ্যাপে আমরা রিকমেন্ডেশন দেখাই, এগুলো কীভাবে, এগুলো অবশ্যই এআই এর মাধ্যমে হয়ে থাকে, তাই না? সো এগুলো অবশ্যই আমাদেরকে ইন্টিগ্রেট করাটা শিখতে হবে, যে এপিআই এই
এই ইন্টেলিজেন্স ব্যাপারটা আমরা আমাদের অ্যাপের মধ্যে কিভাবে নিয়ে আসতে পারি। সো এগুলো নিয়ে আমরা অবশ্যই কাজ করার চেষ্টা করব। নেক্সটে আসি অ্যাডভান্স ফ্রন্ট এন্ড কনসেপ্ট। অ্যাডভান্স ফ্রন্ট এন্ড কনসেপ্টের মধ্যে আমাকে এখনকার জেনারেশনে জাভাস্ক্রিপ্টের পাশাপাশি আমাদেরকে আরেকটা জিনিস খুবই জানতে হয়, প্রায় প্রায় আমাদের সমস্ত প্রজেক্টে এই জিনিসটা চলে আসতেছে, সেটা হচ্ছে টাইপস্ক্রিপ্ট। কারণ আমাদের বড় প্রজেক্ট থাকে, অনেক বড় প্রজেক্ট, এবং আমাদের সেটাকে স্কেলেবল হতে হবে এবং বাগ ফ্রি কোড হতে হবে, ঠিক আছে। এবং আমার টাইপগুলো অবশ্যই চেক, যে আমার একটা এপিআই থেকে রিকোয়েস্ট আসবে, এখানে কি কি টাইপ থাকতে পারে, সমস্ত কিছু, তাহলে আমাদের ডিবাগিংটা সুবিধা হয় এবং আমাদের কোডটা খুব রিডেবল হয়, স্কেলেবল হয়, ঠিক আছে, যদি আমরা টাইপগুলা ডিফাইন করে রাখি। সো টাইপস্ক্রিপ্ট এটার জন্য খুবই পপুলার। সো আমি আর বেশি কিছু বলবো না, টাইপস্ক্রিপ্ট নিয়ে অবশ্যই পড়াশোনা করবেন এবং টাইপস্ক্রিপ্ট নিয়ে ধারণা রাখার চেষ্টা করবেন, যেন নেক্সট জেএস প্রজেক্টে, রিয়্যাক্ট প্রজেক্টে আপনি জাভাস্ক্রিপ্ট না টাইপস্ক্রিপ্ট নিয়ে আপনি কোড লিখতে পারেন। সো এখন আপনাকে এই লেভেলে আসতে হবে। সো এরপরে আমি বলবো যে টেস্টিং ফ্রেমওয়ার্কস। আমি লাস্টেও বললাম যে টেস্টিং নিয়ে আমাদের ধারণা রাখতে হবে। সো আপনি টেস্টিং ফ্রেমওয়ার্ক নিয়ে একটু ধারণা রাখবেন, যেমন ইউনিট টেস্টিং আছে, সেটাতে জেএস ইউজ করতে পারেন। কম্পোনেন্ট টেস্টিং আছে, তো রিয়্যাক্ট টেস্টিং লাইব্রেরি আপনি দেখতে পারেন সেটা, এবং এন্ড টু এন্ড টেস্টিং আছে, যেমন সাইপ্রেস দিয়ে আপনি এন্ড টু এন্ড টেস্টিং করতে পারেন, ঠিক আছে। সো এগুলো নিয়ে বেসিক নলেজ রাখবেন, যেটা কীভাবে কাজ করে। আপনি বলতেছি না মাস্টার হতে হবে টেস্টিংয়ে, কারণ আপনি ফ্রন্ট এন্ড, আপনাকে ন্যূনতম যে আপনি কাজ করে দিতে পারবেন এরকম একটা মেন্টালিটি থাকতে হবে। সো আপনি এই সমস্ত বিষয়ে একটু ধারণা রাখার চেষ্টা করবেন। নেক্সট হচ্ছে পারফরমেন্স অপটিমাইজেশন। পারফরমেন্স অপটিমাইজেশন জিনিসটা কি? অবশ্যই পারফরমেন্স অপটিমাইজেশনটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের অ্যাপের মেইন লক্ষ্যই হচ্ছে পারফরমেন্স জিনিসটা। যত ভালো পারফরমেন্স তত আমাদের বেটার ফিডব্যাক, রাইট? তো আমরা আমরা মানে পারফরমেন্স অপটিমাইজেশন কী কী করতে পারি আমরা, যেমন কোড স্প্লিটিং করতে পারি, লেজি লোডিং আছে, একটা কনসেপ্ট আছে, আপনি লেজি লোডিং এটা দিয়ে সার্চ করবেন, লেজি লোডিং, কোড স্প্লিটিং আছে। আমরা কিভাবে কম্পোনেন্ট ওয়াইজ কোডগুলোকে ভাগ করতে পারি, এবং এসএসআর আছে, সিএসআর আছে, তো তো সার্ভার সাইড রেন্ডারিং, তারপরে সিএসআর আছে। সো এগুলা নিয়ে আপনি অবশ্যই ধারণা রাখার চেষ্টা করবেন, এগুলা আপনার অ্যাপে ইমপ্লিমেন্ট এবং এই সমস্ত অপটিমাইজেশন বজায় রাখার চেষ্টা করবেন, যেন আপনার অ্যাপটা বর্তমান জেনারেশনের সাথে যেরকমভাবে তারা পারফরমেন্স চায় সেরকমভাবে দিতে পারে, ঠিক আছে। এরপরে আমি নেক্সট জেন টুলস টেকনোলজি নিয়ে আলোচনা করব। তো আপনি এক্সপ্লোর করবেন, সেটা হচ্ছে আপনি আপনার যে অ্যাপগুলো তো বানাবেন, তাই না? তো বানানোর পরে তো একটা জায়গায় অবশ্যই ডিপ্লয়মেন্টের দরকার রয়েছে। সো এই ডিপ্লয়মেন্ট নিয়ে একটু ধারণা রাখবেন, ঠিক আছে। ডিপ্লয়মেন্টের ধারণা রাখবেন, যেমন আপনার যদি আপনি নেক্সট.js নিয়ে কাজ করে থাকেন বা রিঅ্যাক্টে কাজ করেন, সো আপনি এটা ভার্সেলে অথবা নেটলিফাইতে, আরও অনেক ডিপ্লয়মেন্টের সাইট আছে তারা প্রোভাইড করে থাকে, এগুলোতে আপনি অবশ্যই আপনার ডিপ্লয়মেন্টের ন্যূনতম আপনার ধারণা রাখতে হবে, যে আপনি আপনার প্রজেক্টটা কীভাবে লাইভে নিয়ে আসতে পারেন, যেটা যেন অন্যরা ইউজ করতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আপনি সার্ভার সাইড কম্পোনেন্ট, যেটা আমি বললাম যে আপনি হচ্ছে অবশ্যই সার্ভার সাইড কম্পোনেন্ট, সার্ভার সাইড রেন্ডারিং যেন বেটার হয়, সেটার জন্য আপনি অবশ্যই এটা নিয়ে অবশ্যই স্টাডি করবেন। নেক্সটে আসি এআই ইনহ্যান্সড ইউআই ইউএক্স ডিজাইন। সেটা হচ্ছে যারা ইউআই ইউএক্স নিয়ে যারা কাজ করবেন তারা হচ্ছে ফিগমা এআই, আমি বলেছি এর আগে যে ফিগমা এআই ফিচার্স নিয়ে আপনারা কাজ করতে পারেন। আর মোশন ডিজাইনে যদি আপনার ইন্টারেস্টেড থাকে মোশন ডিজাইন, তাহলে আপনি একটা আছে সেটা ইউজ করতে পারেন। মোশন ডিজাইনে খুবই পপুলার, আপনি সার্চ দিলেই পাবেন, সেটা হচ্ছে জিস্যাপ। তো জিস্যাপ দিয়ে আপনি কি করা যেতে পারে আপনি সার্চ দিয়ে দেখবেন। তো জিস্যাপ হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের অ্যানিমেশন লাইব্রেরি। তো এটা যখন আপনি আপনার প্রজেক্টে ইমপ্লিমেন্ট করবেন, দেখবেন যে আপনার ইউজার এক্সপিরিয়েন্স একটা অন্য লেভেলে নিয়ে যাবে। জিস্যাপ একটা অন্য লেভেলের একটা লাইব্রেরি, ঠিক আছে। সো এটা ইউজ করে দেখতে পারেন। নেক্সট হচ্ছে আমি বলবো এআই এমএল ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করেছি, ইন্টিগ্রেশন জিনিসটা। তো আপনি হচ্ছে কি করতে পারেন এআই ইন্টিগ্রেশনের মধ্যে, সেটা হচ্ছে আপনি চ্যাটবট আপনি করতে পারেন, রিকমেন্ডেশন সিস্টেম তৈরি করতে পারেন, দেন এআই জেনারেটেড কন্টেন্ট, আপনি এআই জেনারেটেড কন্টেন্ট আপনি ইন্টিগ্রেট করতে পারেন। তারপরে মেশিন লার্নিং লাইব্রেরিজ আপনি এক্সপ্লোর করতে পারেন, যেমন হচ্ছে টেনসারফ্লো আছে,
ব্রেইন জেএস আছে, এমএল5 জেএস আছে, সেখানে আপনার ইমেজ ক্লাসিফিকেশন থেকে শুরু করে আরও অনেক কিছু আছে। এমএল5 আপনি গেলেই আপনি এখানে দেখতে পারবেন প্রি ট্রেন মডেলগুলো থাকে, এগুলো আপনি অ্যাজ এ এপিআই হিসাবে ইউজ করতে পারবেন, এগুলো লাইব্রেরি ইউজ করতে পারবেন। ঠিক আছে, সো এগুলো আপনার অ্যাপ্লিকেশনে খুবই ভালো লেভেলের একটা এআই ইনহ্যান্সড একটা একটা ব্যাপার স্যাপার আপনাকে দ্বারা প্রোভাইড করবে। সো আপনি আপনার অ্যাপটা ওই লেভেলে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, সো অটোমেশন টাস্ককে অবশ্যই আপনি দেখবেন অটোমেশন টাস্ক কীভাবে করা যায় সেটাই অবশ্যই দেখে নেবেন। এবং তারপরে আমি বলি যে আমাদের ফ্রন্ট এন্ডের একটু ব্যাক এন্ডের নলেজ থাকা উচিত। ব্যাক এন্ড ফর ফ্রন্ট এন্ড, তো ব্যাক এন্ড ফর ফ্রন্ট এন্ডের মধ্যে আমার ফার্স্টে জানতে হবে নোড.js, এটা মাস্ট। এটা আপনি হচ্ছে কিভাবে এপিআই বিল্ড করবেন, সার্ভার সাইড লজিক কিভাবে আপনি হ্যান্ডেল করবেন, সেই সার্ভার সাইড লজিক হ্যান্ডেল করার জন্য আপনার একটা আছে হচ্ছে ফ্রেমওয়ার্কস আছে, নোড.js এর ফ্রেমওয়ার্কস আছে, যেমন হচ্ছে এক্সপ্রেস আছে, নেক্সট.js আছে। তো এইগুলো আপনি এক্সপ্লোর করতে পারেন। তো এগুলো দিয়ে আপনি এপিআই বিল্ড করবেন, আপনার ফ্রন্ট এন্ডের সাথে এটা কানেক্ট করবেন, ইন্টিগ্রেট করবেন। ঠিক আছে, নেক্সটে আপনাকে ধারণা রাখতে হবে ডেটাবেস, এটা মাস্ট অবশ্যই। ডেটাবেস ছাড়া এখনকার দুনিয়া অচল, ডেটাবেস ছাড়া অ্যাপ্লিকেশনই অচল। কারণ ডেটাবেসে ডেটা যদি না থাকে অ্যাপ্লিকেশন, সেটা একটা কি বলবো, কি এটা স্ট্যাটিক একটা একটা অ্যাপ হবে, বা ডাইনামিক অ্যাপ বলতে কিছুই থাকবে না। তো তো আপনি নো সিকিউএল শিখবেন, সেটার মধ্যে আপনি নো সিকিউএল মধ্যে মঙ্গোডিবি শিখতে পারেন, ফায়ারবেস শিখতে পারেন, ফায়ারবেস আছে। এবং সিকিউএল যদি হয় তাহলে আমি বলবো আপনি সিকিউএল এখনকার জেনারেশনের জন্য বেস হচ্ছে পোস্টগ্রিসিকিউএল, আর হচ্ছে আরেকটা এখন নতুন নতুন এসেছে সুপারবেস। এগুলো আপনি এক্সপ্লোর করতে পারেন, সুপারবেসের ভিতরে পোস্টগ্রিসিকিউএল হিসাবেই আপনি ডেটাবেসটা ক্রিয়েট করতে পারবেন। সো ওকে, দেন এপিআই ইন্টিগ্রেশনে আপনি আপনি হচ্ছে এপিআই এর পরে এপিআই ইন্টিগ্রেশনটা শিখবেন, সেটা হচ্ছে কিভাবে রেস্ট এপিআই এর সাথে গ্রাফ কিউএল এবং ওয়েব সকেটে কাজ করা যেতে পারে। ঠিক আছে, তো রেস্ট এপিআই এমনি আপনি রেস্ট এপিআই নিয়ে যখন আপনি নর্মালি ব্যাকএন্ডে কাজ করবেন, এই রেস্ট এপিআই এমনি আপনি ধারণা পেয়ে যাবেন। বাট গ্রাফ কিউএল নামে একটা আছে, সো গ্রাফ কিউএল এটা নিয়ে আপনি একটু স্টাডি করবেন। দেন আপনাকে ওয়েব সকেট, ঠিক আছে, ওয়েব সকেটটা কেন কাজে আসে সেটাও দেখবেন। ওয়েব সকেটটা খুবই ইম্পর্টেন্ট, এখনকার আমাদের প্রায় সমস্ত অ্যাপ্লিকেশনে ওয়েব সকেটের একটা কনসেপ্ট থাকবে, কারণ আমরা কি কমিউনিকেট করি, তাই না? তো ওয়েব সকেটের জন্য আমাদের অনেক একটা অ্যাডভান্স একটা অ্যাপ আমরা তৈরি করতে পারতেছি বর্তমানে, তাই না? তো ওয়েব সকেট নিয়ে ধারণা রাখবেন। নেক্সট হচ্ছে আমি বলবো সিআইসিডি এবং ডিপ্লয়মেন্টের, আমি ডিপ্লয়মেন্টে বলেছি ভার্সেল, নেটলিফাই, এডাব্লিউএস এগুলোতে করবেন। সো ফার্স্ট টাইম বলি সিআইসিডি, অর্থাৎ সিআইসিডি টুলস নিয়ে একটু একটু স্টাডি করবেন। সেটা হচ্ছে গিটহাব অ্যাকশনস, তারপরে আছে আরেকটা আছে জেনকিন্স আছে। তো গিটহাব অ্যাকশনস নিয়ে একটু আলোচনা করবেন, সিআইসিডি পাইপলাইন, তো এগুলা কিভাবে কাজ করে, এটা আসলে কাজটা কি, বা এটা আপনার অ্যাপ্লিকেশনে কি উপকার আসতে পারে, এগুলো নিয়ে একটু দেখবেন। দেন আছে একটা জেনকিন্স, এটা নিয়ে একটু আপনি ঘাটাতে পারেন। হোস্টিং প্ল্যাটফর্মে আমি বলেছি ভার্সেল নেটলিফাইতে আপনি আপনার অ্যাপ হোস্ট করতে পারবেন। তাছাড়া আপনি একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে এডাব্লিউএস এ মাঝে মধ্যে আপনি যখন ভার্সেল নেটলিফাই এগুলোতে হোস্ট করবেন, আপনি এডাব্লিউএস একটু ট্রাই করে দেখবেন। এডাব্লিউএস, তারপরে অ্যাজিওর আছে, এগুলোতে আপনি একটু দেখতে পারেন। সো এডাব্লিউএস এবং এটাতে আপনি দেখতে পারেন যে কিভাবে এগুলোতে আপনি হোস্ট করতে পারেন কিনা, এবং এই বিষয়ে অবশ্যই আপনাকে ন্যূনতম ধারণা থাকতে হবে এখনকার দিনে। এই তো আমি বললাম ফ্রন্ট এন্ডের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এবং এগুলো হচ্ছে মূল জিনিস যেগুলো আপনাকে অবশ্যই আসতে হবে এখনকার জেনারেশনে, এখনকার দিনে। তবে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং ফ্রেমওয়ার্ক থেকে শুরু করে আপনি একটা প্রজেক্ট কীভাবে দাঁড় করাতে পারেন সেই সমস্ত নলেজ আপনাকে মাস্ট থাকতে হবে। দেন আপনার বাকিগুলো অবশ্যই আপনাকে সাইড থেকে অবশ্যই হেল্প করবে। তার পাশাপাশি আপনাকে সফট স্কিল ভালোভাবে থাকতে হবে। সফট স্কিলের মধ্যে কি বলি, যে সফট স্কিলের মধ্যে যে আপনার কোলাবোরেশন টুল আছে, যেমন হচ্ছে নোশন আছে, স্ল্যাক আছে। তো নোশনস নিয়ে আপনারা অবশ্যই ধারণা রাখার চেষ্টা করবেন, কারণ নোশনস হচ্ছে বর্তমানে একটা ইম্পর্টেন্ট টুলস হিসাবে কাজ করে। নোশনসে আমি নিয়ে অনেক কাজ করে থাকি, কারণ নোশনসটা আমার অনেক লেভেলে এটা কাজে আসে। যেমন হচ্ছে আমি হচ্ছে বিভিন্ন নোট টেকিং করে রাখি, নোট যখন কোনো কিছু শিখি, কোনো কিছু হচ্ছে ইম্পর্টেন্ট টপিকসগুলো আমি নোট করে রাখি। তারপরে আমার টু ডু লিস্ট হিসাবে কাজ করতে বিভিন্নভাবে নোশনসটা আপনি বিভিন্ন কাজে লাগাতে পারবেন। সো নোশনস নিয়ে অবশ্যই
এই জিনিসটা কীভাবে কাজ করে। তো অবশ্যই এটা নিয়ে একটু দেখবেন, টুলটা ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। নোশনসেরও আরেকটা নোশনসেরও অল্টারনেটিভ আছে, সো আপনি ওইটা নিয়েও দেখতে পারেন। স্ল্যাক, তারপরে ডিসকর্ড, এই সমস্ত মাইক্রোসফট টিম, এগুলো নিয়ে আপনি অবশ্যই ধারণা রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে আপনি যদি এটা অপশনাল, আপনি যদি করতে চান তো করবেন, না হলে সমস্যা নেই। তো ওয়েব 3 নিয়ে অনেকে আমরা আমাদের যদি ইচ্ছা থাকে, ওয়েব 3 নিয়ে যদি আমাদের ইচ্ছা থাকে, তাহলে আমরা ওয়েব 3-তে আমরা ইথার্স.js নামে একটা আছে, সো এটা নিয়ে আমরা দেখতে পারি ডিসেন্ট্রালাইজড অ্যাপস। এটা আমরা ডিসেন্ট্রালাইজড অ্যাপ বিল্ড করতে পারি ইথার্স.js দিয়ে। এবং যদি 3D নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, আমাদের 3D, তো 3D নিয়ে যদি কাজ করার ইচ্ছা থাকে, তাহলে আমরা 3.js নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। তো এই তো কন্ট্রোল দিয়ে যদি আমাদের কোনো কিছু ইচ্ছা থাকে, তো স্পিচ এপিআই আর এআই পাওয়ার গেস্টার লাইব্রেরিগুলো আছে, স্পিচ এপিআই আছে, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। তো এই তো ছিল আজকের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের রোড ম্যাপ। এই জেনারেশনে এসে কীরকম লেভেলে আপনাকে কীরকম লেভেলে থাকতে হবে আমি বলতেছি না, এটাই হচ্ছে আপনাকে সমস্ত কিছু পারতে হবে। বাট এটার যে কোড ফান্ডামেন্টালসগুলো আছে এবং তারপরে অ্যাডভান্স যে টপিকসগুলো আছে, ন্যূনতম ধারণা রাখতে হবে, ঠিক আছে। কিন্তু আপনার কোর ফান্ডামেন্টালস অবশ্যই আপনাকে স্ট্রং করতে হবে, কারণ এগুলো কাজ এখন হচ্ছে এআই করেই দিচ্ছে। সো বেসিক্স কাজ যদি এআই করতে পারে, তাহলে আপনাকে বেসিকের থেকেও উপরে থাকতে হবে। সো এই আজকে আপনাকে HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো অবশ্যই ভালো লেভেলে জানতে হবে। ভালো লেভেলে মানে আপনাকে খুবই কি বলবো, আপনাকে যে কোনো কাজ দিলে আপনি যেন ওইগুলোকে আপনি খুবই ইজিলি করতে পারেন, ওরকম লেভেলে আপনাকে কাজ করতে হবে। নেক্সট হচ্ছে আপনি React.js, Next.js, তারপরে ব্যাকএন্ডে আপনার নলেজ থাকতে হবে। তারপরে হচ্ছে আরও ইউনিট টেস্টিং, বিভিন্ন টেস্টিং, আপনার টেস্টিং নিয়ে একটু ধারণা থাকতে হবে, আপনার ডিপ্লয়মেন্টের ধারণা থাকতে হবে। এআই ইন্টিগ্রেশন অবশ্যই একটু করতে হবে আপনার অ্যাপে, এআই ইন্টিগ্রেশন, এপিআই, যে এআই এপিআইসগুলো আছে, প্রি ট্রেইন মডেলগুলো আছে, এগুলো কীভাবে ইউজ করতে পারেন আপনার অ্যাপে, সেগুলো নিয়ে আপনাকে ধারণা রাখতে হবে এখনকার জেনারেশনে আপনাকে ফ্রন্ট এন্ডের রেসে একসাথে একটা স্টেজে থাকার জন্য। সো এই তো আজকের ভিডিও পর্যন্তই। আশা করি আপনার সকলে ভালো থাকবেন। দেখা হবে আর অন্য কোনো দিন কোনো একটা অন্য ভিডিওতে। তাতে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।